আমার প্রিয় ছাত্রছাত্রী, ওয়েলকাম টু মাই ক্লাস। আমি তোমাদের সঙ্গে সায়ক। তোমরা দেখছো আমার বাংলা সাহিত্যের ক্লাস। তার আগে বলে দিই, তোমরা যেই চ্যানেল থেকে আমার এই ক্লাসটি দেখছো, লার্ন টু মোর, আমার ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে। ক্লাসটি ভালো লাগলে তোমরা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করতে চলেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারত তীর্থ কবিতা। ভারত তীর্থ আমরা জানি এটা একটা কবিতা। এই কবিতায় আমরা ঢুকছি, প্রবেশ করছি জাস্ট একটু পরে। তার আগে আমরা একটু জেনে নেব যে কবিতা বা কাব্য কাকে বলে। কাব্য বিষয়টা বা কবিতা বিষয়টা হলো ঠিক অনেকটা ওই খড়ের গাদার মধ্যে ছুঁচ খোঁজার মতো, খোঁজার মতো। ছায়া দেখে কায়া নির্ণয় করা হলে কবিতার মূল বৈশিষ্ট্য। অর্থাৎ যিনি কবিতা লেখেন, যেই কবির কবিতা আমরা পড়ব, তিনি কিন্তু সরাসরিভাবে কবিতার কোনো রকম ব্যাখ্যা বা আলোচনা সামনে নিয়ে আসেন না। কবিতাকে আমাকে সবার প্রথমে পড়তে হয় এবং তার মধ্য থেকে কবির এবং কবিতার ভাববস্তুটা আমাদেরকে খুঁজে বার করতে হয়। সে কারণেই প্রথমেই করলাম যে ছায়া দেখে কায়া নির্ণয়। কবিতা সম্পর্কে একটা কথা আছে, সেটা হলো আসল কথা চাপা দিতে ভাই কাব্যের জাল বুনি। অর্থাৎ কি, আসল কথাটা কবিতার ভেতরে লুকানো থাকে। কবি কাব্যের জাল বিন্যাস করেন এবং সেই কাব্যের ভেতর থেকে বা কবিতার ভেতর থেকে কবির যে মনের কথাটা এবং কবিতার যে অন্তর্নিহিত অর্থটা, সেটা আমাদেরকে খুঁজে বার করতে হয়। বুদ্ধদেব বসু এটা সম্পর্কে একটা কথা বলেছেন, খুব সুন্দর মন্তব্য করেছেন যে স্তব্ধতায় নীলিমায় আত্মজাত পূর্ণতার বাণী, সেটাই হলো কবিতা। কবিতা সম্পর্কে যে কথা বুদ্ধদেব বসু বলেছেন সেটা আরো একবার আমি রিপিট করে দিচ্ছি, স্তব্ধতায় নীলিমায় আত্মজাত পূর্ণতার বাণী। অর্থাৎ কবিতা লিখতে গেলে যেমন একটা স্তব্ধতার প্রয়োজন হয়, কবিতা পড়তে গেলেও তার অন্তর্নিহিত অর্থটা বুঝতে গেলেও একটা স্তব্ধতার জায়গা লাগে। শুধু তাই নয়, নীলিমা বলতে এখানে একেবারে শূন্যতাকে বোঝায়। কখনোই পূর্ণতা নিয়ে কবিতা লেখা যায় না। অনেক ত্যাগ স্বীকার এবং শূন্যতার বহিঃপ্রকাশ হচ্ছে একটা কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর যে ভারত তীর্থ লিখেছেন, এই ভারত তীর্থ লেখার মধ্য দিয়েও কিন্তু অনেক ত্যাগ রয়েছে ভারতবাসীদের, সেটা আমি কবিতার মধ্য দিয়ে বলবো। এবং আত্মজাত পূর্ণতার বাণী কি না, কবিতাটা প্রকাশিত হবে, কবিতার অন্তর্নিহিত অর্থটা বা ভাবটা আত্মজাত অর্থাৎ আত্মা থেকে উঠে আসবে। কখনোই সুস্থ মস্তিষ্কে এবং কখনোই আনন্দের সাথে, সুখের সাথে কবিতা লেখা যায় না। কবিতা লেখা যায় সবসময় দুঃখের সাথে। যাই হোক, আর কথা বাড়াবো না কবিতা নিয়ে, সরাসরি চলে যায় ভারত তীর্থ কবিতাটা আলোচনায়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় ভারত তীর্থ কবিতাটি, প্রথমে তোমরা একটু বইটা খুলে নেবে। ক্লাস 7
তোমাদের জন্য স্পেশাল এই ক্লাস। তোমরা একটু কবিতাটা দেখবে বইটা খুলে। কবি বলছেন, হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেতায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবীনর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেতাই নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেতাই আর্য হেতা অনার্য হেতায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিমা আজি খুলিয়াছে দ্বার, সেটা হবে সবে আনে উপহার, দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারা বাহি জয়গান গাহি উন্মাদ কল রবে, ভেদি মরু পদ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর। হে রুদ্র বিনা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজো, বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেতা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি, হৃদয় দন্তে একের মন্তে উঠেছিল রণরণী। তপস্যা বলে একের অনলে, বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিয়া জাগায় তুলিল একটি বিরাট হিয়া। একটু নোট ডাউন করবে এই লাইনটা, যে হৃদয়তন্ত্রে একের মন্তে উঠেছিল রণরণী, ঠিক তার পরের লাইনে তপস্যা বলে একের অনলে, বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা আজি দ্বার, হেতাই সবারে হবে মিলিবারে আনত শিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই হোমা নলে হেরো আজি চলে, দুঃখেরও রক্ত শিখা, হবে তা সহিতে মর্মে দহিতে আছে যে ভাগ্যে লিখা। এ দুঃখ বহন কর মোর মন, সোনরে একের ডাক, যত লাজ ভয় কর কর জয়, অপমান দূরে যাক। দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লোভিবে কি বিশাল প্রাণ, পোহাই রজনী জাগিছে জননী বিপুল নীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত করো অপনীত সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। কবিতাটা তোমাদের সামনে শুধু একটু পড়ে শোনালাম। একটু পরে কবিতাটার বিশ্লেষণ এবং কিছু কিছু ইম্পর্টেন্ট লাইন সহ আমি ব্যাখ্যা করে দিচ্ছি। তার আগে তোমাদের একটু জেনে নেওয়া দরকার যে এই কবিতাটার প্রেক্ষাপট, কাব্যগ্রন্থ এবং প্রকাশকাল। দেখো, আমি কয়েকটা তথ্য তোমাদের সামনে তুলে ধরেছি। 1, গীতাঞ্জলি। 2, সঞ্চয়িতা। রবীন্দ্রনাথ ঠাকুর যে সমস্ত কাব্যগুলো রচনা করেছেন, সেই কাব্য রচনার ভিত্তিতে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগুলোকে এক একটা ধারা বলা যেতে পারে। যেমন গীতাঞ্জলি, গীতাঞ্জলি একটা পর্ব। সঞ্চয়িতা, এটাও কিন্তু একটা পর্বের মধ্যে পড়ে। যাই হোক, আমার কথা যেটা, 1910 সাল এই সময়েই কিন্তু ভারত তীর্থ কবিতা লেখা হচ্ছে, এবং 1910 সাল গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লেখা হয়েছে। প্রকাশ পেয়েছে 13 সালে, এবং তার আগে এই গীতাঞ্জলি কাব্যের বাংলা অনুবাদ করছেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই, সং অফারিংস, যার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই গীতাঞ্জলি কাব্যে প্রথম এই ভারত তীর্থ কবিতাটাকে অন্তর্ভুক্ত করা হয়। তবে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, ভারত তীর্থ কবিতাটি প্রথম কবি যখন প্রকাশ করেন, প্রকাশ পেয়েছিল প্রবাসী পত্রিকায়। প্রবাসী পত্রিকায় 1910 সাল। শুধু তাই নয়,
প্রবাসী পত্রিকায় যে প্রকাশ পেয়েছিল, কি নামে প্রকাশ পেয়েছিল সর্বপ্রথম? মাতৃ অভিষেক। যদি দেখতে না পাওয়া যায় মুখে বলে দিচ্ছে, একটু নোট ডাউন করে রাখবে ছাত্রছাত্রীরা। মাতৃ অভিষেক প্রথম এই নামে কবিতাটি প্রকাশ পেয়েছিল। কবি কিন্তু লাইনেও বলে রেখেছেন, কবিতার লাইনেও, মার অভিষেক, মার অভিষেক, এবং তার জন্য তিনি সবাইকে ডেকে নিয়ে আসছেন। যাই হোক, যে কথাটা তোমাদের সামনে আমি তুলে ধরবো, যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ প্রথম কিন্তু এই কাব্যের অন্তর্ভুক্ত হয়েছিল ভারততীর্থ কবিতাটি। পরবর্তী সময়ে 1933 সালে যখন কবির সঞ্চয়িতা কাব্যগ্রন্থ লেখা হয়, তখন কিন্তু এই সঞ্চয়িতা কাব্যগ্রন্থে স্থান পায় এই ভারততীর্থ কবিতাটি। এবার একটু প্রেক্ষাপটটা তোমাদেরকে সংক্ষেপে বলে রাখি। 1914 থেকে 1918, একবারটি নিজেরা ভেবে দেখো, 1914 থেকে 1918 আমাদের ইতিহাসের কোন সময় পড়ছে? 1914 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধ। ঠিক তার আগেই 4 বছর আগে লেখা হচ্ছে ভারততীর্থ কবিতা। গীতাঞ্জলি কাব্যে স্থান পাচ্ছে ভারততীর্থ কবিতা, 4 বছর আগে লেখা হচ্ছে। কেন? আসলে যে কোনো কিছুই একদিনে ঘটে না, সেটার কিন্তু পরিকল্পনা চলে অনেক দিন আগে থেকে। যেমন ধরো, একটা ছোট্ট উদাহরণ দিই। আমাদের বাড়িতে যদি কারোর বিয়ে লাগে, অথবা কারোর কোনো রকম ভাবে যদি উপনয়ন বা অন্নপ্রাশন বা যে কোনো অনুষ্ঠান আমাদের বাড়িতে যদি হয়, সেটা কিন্তু একদিনে সিদ্ধান্ত হয় না। 1 বছর আগে, 2 বছর আগে, অথবা 6 মাস আগে থেকে কিন্তু তার পরিকল্পনা করা হয়। তেমনি 1914 থেকে 1918 বিশ্বযুদ্ধ হবে, তার পরিকল্পনা কিন্তু 1914 সালেই হয়নি, তার অনেক আগে হয়ে গিয়েছে। কবি সাহিত্যিকেরা হলেন দূরদর্শী সম্পন্ন ব্যক্তি, এক একজন দার্শনিক। আগামী দিনে কি ঘটছে ওনারা কিন্তু অনেক দিন আগে থেকে বুঝতে পারেন। তাই রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু বুঝতে পেরেছিলেন যে আগামী 4 বছর 5 বছর বাদে আমাদের ভারতবর্ষের চিত্রটা ঠিক কিরকম হতে চলেছে। সে কারণেই কিন্তু কবির ভারততীর্থ কবিতা রচনার কারণ। এবারে একটু তোমাদেরকে কবিতাটা নিয়ে আলোচনা করে দিই। সম্পূর্ণ কবিতাটা হয়তো লাইন প্রথমে বোঝানো সম্ভব হবে না, তবুও কিছু কিছু লাইন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু বইটা দেখবে, সেই লাইনগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেই লাইনগুলো একটু দেখতে থাকবে। এবং কোথাও যদি আরো সমস্যা থাকে, তোমরা কিন্তু কমেন্ট সেকশন রয়েছে, সেই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে, আমি যতটা পারবো তার অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই কবি বলছেন, হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে দিনে। চিত্ত মানে মন, পূর্ণ তীর্থে অর্থাৎ পূর্ণ তীর্থে অর্থাৎ কবি আমাদের ভারত ভূমিকে তীর্থের সঙ্গে তুলনা করছেন। তীর্থ কাকে বলে? যে জায়গাটা অতি পবিত্র, যে জায়গায় ভগবানের বাস থাকে, সেই জায়গাটাকেই বলা হয় তীর্থক্ষেত্র। তাই যে কোনো ভগবানের স্থান, যে কোনো মন্দির, অবশ্যই বড় বড় জায়গা, যেমন পুরীর রথযাত্রা হবে আর 2 দিন পরেই, অনেকেই দেখতে যাবে হয়তো তোমরা, সেটা যেমন একটা তীর্থক্ষেত্র, তেমনি ভারতবর্ষটাকে কবি কিন্তু তীর্থের সঙ্গে তুলনা করেছেন। কেন? যা নেই ভারতে তা নেই মহাভারতে, আবার যা নেই মহাভারতে তা নেই ভারতে, একটা কথা আছে না? তেমনি এমন কিছু নেই যা ভারতবর্ষে নেই। একেবারে সংস্কৃতি থেকে শুরু করে, সভ্যতা থেকে শুরু করে, খাদ্যাভ্যাস থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের ভারতবর্ষে আমরা দেখতে পাই। শুধু তাই নয়, জাতি, বর্ণ, ধর্ম সমস্ত কিছু আমরা এই ভারতবর্ষে দেখতে পাই, যেটা আমরা অন্য কোনো দেশে দেখতে পাই না। এমনকি তাই নয়, বন জঙ্গল থেকে শুরু করে, নদ নদী থেকে শুরু করে, সমুদ্র থেকে শুরু করে, পাহাড় পর্বত থেকে শুরু করে সমস্ত কিছু এই ভারতবর্ষের
বুকেই আমরা কিন্তু দেখতে পাই। সে কারণে গ্রিক সম্রাট আলেকজান্ডার যখন ভারতবর্ষে এসেছিলেন, তিনি একটা কথা বলেছিলেন তার সেনাপতি সেলুকাসকে, সত্য সেলুকাস, কি বিচিত্র এ দেশ। দেশটাকে শাসন করতে এসেছিলেন, কিন্তু শাসন করলেন না, চলে গেলেন। ভারতবর্ষের এই বৈচিত্র্যপূর্ণ রূপ দেখে, এত সৌন্দর্য দেখে তিনি দেশটাকে ভালোবেসে ফেললেন। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর যে কথা বলছেন, এই ভারতের মহামানবের সাগর তীরে, মহামানব, মহান মানুষ কাদেরকে বলা হয়? যারা সব দিক থেকেই এগিয়ে, সব দিক থেকেই মহান যারা। আমাদের ভারতভূমিও তাই। কারণ প্রত্যেকটা মনীষীর জন্ম এই ভারতভূমিতে। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকেই যদি আমরা ধরি, তিনিও তো একজন মহান ব্যক্তি আমাদের কাছে, জগৎজোড়া নাম যার। হেতাই দাঁড়ায় দুবাহু পাড়ায় নমি নরদেব দ্বারে উদার ছন্দে পরমানন্দে বন্ধনী করতে। এবারে কবি বনের যে প্যারাটা রয়েছে, সেই স্তবকে তিনি বলছেন কি, কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বাসতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। অবিশ্বাস্য। হেতাই আর্য হেতা অনার্য হেতাই ক্রাটির চিন। আমরা ভারতবর্ষের ইতিহাসটা যদি একটু ঘাঁটি, আমরা দেখতে পাবো ঠিক আজ থেকে প্রায় 3000, 4000, অ্যাপ্রক্স 5000 বছর আগে ভারতবর্ষে, কি তারও আগে যদি আমরা ভাবি, ভারতবর্ষে কোনো জাতি ছিল না। জম্মুদ্বীপ ছিল ভারতবর্ষের আগের না, কোনো জাতি সেখানে ছিল না। ধীরে ধীরে সমস্ত জাতি ভারতবর্ষে আসতে শুরু করে এবং তারা ভারতবর্ষে এসে ভিড় জমাতে শুরু করে। সবার প্রথম যারা এসেছিল অনার্যগণ, তারপরে ঠিক উড়াল পর্বতের পাদদেশ ধরে আর্যগণ, তারপরে ধীরে ধীরে আবার শক, হুন, দল, পাঠান, মুঘল, তুর্কি, সমস্ত জাতি আমাদের এই ভারতবর্ষে এসে ভিড় জমিয়েছে। সে কারণেই কবি বলছেন, হেতাই আর্য হেতা অনার্য হেতাই দ্রাবিড় চীন শক, হুন, দল, পাঠান, মুঘল এক দেহে হনিনে। এমন কোনো জাতি নেই যারা ভারতবর্ষে আসেনি। কেউ এসেছে সাম্রাজ্য বিস্তার করতে, কেউ এসেছে বাণিজ্য করতে, আবার কেউ বা এসেছে এই দেশটাকে ভালোবেসে এই দেশের সমৃদ্ধি করতে। পশ্চিমে আজি খুলিয়া আছে দ্বার, হেতা সেতা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে মিলাবে মিনিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কি বলছেন কবি? দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে। আমাদের জীবনটাও তো ঠিক তাই, শুধু মেলানো, হিসাব মেলানো। সারা জীবন ধরে আমরা কি করলাম, সারা দিন ধরে আমরা কি করলাম, 24 ঘন্টার হিসাব আমরা মেলাতে থাকি। শুধু সারা জীবনটা ধরে আমরা কি করলাম, শুধু সেই হিসাব মেলাতে থাকি। এই ভারতবর্ষের কেউ যারা যারা এসেছে, শুধু তাদের জাতির হিসাবে মিটিয়ে গিয়েছে। ধরে নাও না, আজকে আমাদের জাতির ইতিহাসের কথা যদি আমরা তুলে ধরি, আমাদের জাতি আজ থেকে 2000 বছর আগে, 5000 বছর আগে আমাদের জাতি এই ভারতবর্ষের বুকে তাদের কি কি অবদান রেখে গিয়েছে, বা এখন কি কি অবদান রেখে যাচ্ছে, অথবা ভবিষ্যতে কি কি রাখতে চলেছে, আমরা তারই কিন্তু হিসাব মেলাতে থাকি। তেমনি প্রত্যেকটা জাতি। আচ্ছা, একটু এগিয়ে গিয়ে এই লাইনটা একটু দেখবে, হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজো, বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কবি এখানে একেবারে বলতে গেলে বিদ্রোহের সাথে ঘোষণা করছেন যেন, হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি আছে যারা দূরে আছে যারা আজো। রুদ্র বীণা, এখানে কিন্তু কোন রকম মধুর সুর নেই। রুদ্র বীণা, রুদ্র, রুদ্র দেবকে যদি আমরা বলি কিসের প্রতীক, তিনি কিন্তু ধ্বংসের প্রতীক। তাই এখানে রুদ্র বীণা বাজানোর মধ্য দিয়ে কবি কিন্তু একটা ধ্বংসের প্রতীকী রূপকে দেখাতে চেয়েছেন। কেন? আমরা যদি একটু নজরুলের কবিতাগুলো দেখি, তিনিও কিন্তু সমস্ত কবিতাতেই কিন্তু ধ্বংসের একটা রূপ দেখাতে চেয়েছেন। কেন না, ধ্বংসের মধ্য দিয়েই কিন্তু নতুন সৃষ্টির আহ্বান করা হয়। একইভাবে
কবিও কিন্তু তাদেরকে ঘৃণা করছেন যারা আজকের আমাদের দেশের ভারতবর্ষের এই দুর্দিনে মুখ ফিরিয়ে নিয়ে দূরে চলে গিয়েছে আমাদের থেকে। আবার কবি কিন্তু একটু পরের প্যারাতে যদি আমরা যাই, তিনি বলছেন, সেই হোমানলে হেরো আজি জলে দুঃখের রক্ত শিখা, হবে তা সহিতে মর্মে দহিতে, আছে সে ভাগ্যে লেখা। আমি বিশ্লেষণ করছি একটু পরেই সমস্ত অলওভারটা, যে আমাদের এই যে ভারত ভূমি, হ্যাঁ, তার যে হোমানল আগুন, হোমের আগুন, হ্যাঁ, সেই আগুনে কিন্তু আমাদের সমস্ত দুঃখ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাক, তিনি কিন্তু এটাও আহ্বান জানাচ্ছেন, হবে তা সহিতে মর্মে দইতে, আছে সে ভাগ্যে লেখা। সত্যিই আমাদের ভাগ্য কতটা করুণ ছিল। ঠিক তুর্কি শাসন থেকে শুরু করে মোগলরা তারপরে যখন আসে এবং 200টা বছর যখন ইংরেজরা আমাদের এই ভারতবর্ষকে পরাধীন করে রেখেছিল, আমাদের কিন্তু দুঃখের কোনো সীমা থাকেনি। সেই দুঃখ থেকে বেরিয়ে আসার জন্য, আমাদের মাতৃভূমিকে স্বাধীন করার জন্য অনেকের অনেক ত্যাগ, অনেক বিপ্লবীর রক্ত অশ্রু, সমস্ত কিছুর বিনিময়ে কিন্তু আমরা এই স্বাধীনতা পেয়েছি। তাই সেই সমস্ত দুঃখ যাবে কোথায়? কবি তাই লিখছেন যে হবে তা সহিতে, সত্যই আজকে আমাদের নিজেদের জন্য আমরা পরাধীন হয়েছিলাম এবং সেই দুঃখটা আমাদেরকেই সইতে হবে। বলছেন তিনি, যত লাজ ভয় কর জয়, অপমান দূরে যাক, দুঃখ সহ ব্যথা হয়ে অবসান, জনমূল বিবেক কি বিশাল প্রাণ। একটু এগিয়ে গিয়ে আমরা যদি দেখি, তিনি একেবারে শেষে বলছেন, এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মত, ধরো হাত সবাকার। অর্থাৎ একেবারে তিনি শেষ স্ট্যাঞ্জা বা প্যারায় গিয়ে তিনি সবাইকে ডাকছেন, আর্য অনার্য সব, হুন দল পাঠান মুঘল, ব্রাহ্মণ চণ্ডাল পতিত, সবাইকে তিনি ডাকছেন। কেন? মায়ের মঙ্গল ঘট এখনো ভরে ওঠেনি এবং সেই মঙ্গল ঘট ভরে তোলার জন্য তিনি সবাইকে ডাকছেন মায়ের অভিষেকের জন্য। একটু বিষয়টা যদি আরো তোমাদের সামনে ক্লিয়ার করে দিই, অনেকটা হয়তো জটিল হয়ে যাচ্ছে, তাহলে এটাই দাঁড়ায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই ভারত তীর্থ কবিতার মধ্যে যে বিষয়টিকে সামনে এনেছেন সেটা হলো মানব জাতির জয়গান। মানব জাতির জয়গান। আমি তোমাদেরকে একটু আগেই বলেছিলাম যে 1914 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় এবং সেই প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু উগ্র জাতীয়তাবাদ থেকেই সূচনা হয়েছিল। যদি আমরা ধরে নিই, আমাদের ভারতবর্ষ কিন্তু ঐক্যের দেশ ছিল, সাম্যের দেশ ছিল, কিন্তু যখন সাম্রাজ্যবাদী শক্তিরা আমাদের দেশকে এসে শোষণ, নিপীড়ন, অত্যাচার করতে থাকে, তারপর থেকে কিন্তু ভারতবর্ষের সেই ঐক্যভূমি আস্তে আস্তে অনৈক্যে পরিণত হয়, মানুষের মধ্যে মানুষের বিভেদ সৃষ্টি হয়, সেখানে জাতি ধর্ম বর্ণের বিভেদে মানুষকে আস্তে আস্তে বিভেদ করে দেওয়া হয়, অনেক মানুষ নিপীড়িত, অত্যাচারিত, বঞ্চিত হতে থাকে। কবি কোনোদিনই এটা সহ্য করতে পারেননি। কবি বুঝতে পেরেছিলেন আগামী দিনে কি আসতে চলেছে, তাই ঐক্যবদ্ধ ভারতবর্ষকে, অখণ্ড ভারতবর্ষকে কবি বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন। ভারত তীর্থ কবিতা কিন্তু কবির সে কারণেই লেখা। আমাদের এই দেশে আর্য অনার্য শক হুঙ্গল পাঠান মুঘল যত যত জাতি এসেছিল, প্রথমেই আমি বলেছিলাম যে কিছু জাতি এসেছে এই ভারতবর্ষকে শাসন করতে, কিছু জাতি এসেছে বাণিজ্য করতে। যেমন ইংরেজরা প্রথমে যখন আসে, ব্রিটিশ ঔপনিবেশিক, তারা কিন্তু বাণিজ্য করতে এসেছে। পরবর্তী সময়ে ইংরেজরা আমাদের ভারতবর্ষকে এত সমৃদ্ধশালী দেখে তারা এই দেশেই থেকে যায় এবং দেশটাকে শাসন করতে থাকে। কিন্তু কবি সবসময় হৃদয় দরদি মানুষ, মানব দরদি মানুষ। কবি দেখতে পাচ্ছেন যে এত জাতি আমাদের ভারতবর্ষে এসে জমা হয়েছে, ধীরে ধীরে ভারতবর্ষের যে ঐক্য সেটা আস্তে আস্তে ভাঙতে চলেছে এবং তার মূল কারণ হচ্ছে
জাতিবিদ্বেষ, বর্ণ বৈষম্য। কবি সেটাকে একত্রিত করতে চেয়েছেন, কারণ আমাদের পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আমাদের কত বিপ্লবী অনেক রক্ত ক্ষরণ করেছেন, অনেক বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধা তাদের জীবন ত্যাগ, স্বার্থ ত্যাগ, রক্তক্ষয়ের মধ্য দিয়ে আমাদের ভারতবর্ষকে স্বাধীন করেছেন। তাই কবি বলতে চেয়েছেন যে কোনো রকম বিদ্বেষ নয়, বন্ধুত্বপূর্ণ আচরণই কিন্তু একটা দেশের ঐক্যকে বাঁচিয়ে রাখতে পারে। বিদ্বেষ নয়, ঐক্য চাই, ঘৃণা নয়, ভালোবাসা চাই। তাই একেবারে শেষে কবি বলছেন, এসো হে আর্য, এসো অনার্য, এসো হে মুসলমান। আর্যকেও কবি বাদ দিতে চান না, অনার্যকেও বাদ দিতে চান না, মুসলমানকেও বাদ দিতে চান না, দ্রাবিড়, কোন দল, পাঠান, মুঘল কাউকে বাদ দিতে চান না। শুধু তাই নয়, সমাজে যারা পতিত বলে পরিচিত, অর্থাৎ যাদের কোনো রকম স্থায়ী ঠিকানা নেই, যাদের কোনো রকম মান মর্যাদা নেই, আত্মসম্মান নেই, কবি তাদেরকেও সম্মান দিচ্ছেন, তাদেরকেও তিনি ডাকছেন। কেন? আমাদের স্বাধীন ভারতবর্ষকে স্বাধীন করতে গেলে, ভারত ভূমির যে মঙ্গল ঘট সেটাকে ভর্তি করতে গেলে, সেই স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য কখনোই এককভাবে করা যাবে না, সংঘবদ্ধভাবেই কিন্তু আমাদের এই ভারতবর্ষকে স্বাধীন করে রাখা সম্ভব। কবি তারই বার্তা দিয়েছেন। একেবারে সংক্ষেপে একটু বলে দিতে চাই যে এই কবিতার মধ্য দিয়ে কবির যে বার্তা সেটা কি কি। জাস্ট একটু আর সময় নেব তোমাদের কাছে, একটু নোট ডাউন করে রাখতে পারো বিষয়টাকে। কবির বার্তা এই কবিতার মধ্য দিয়ে: এক, সমাজ ভাবনা বা সমাজতান্ত্রিকতা। দুই, ঐক্যবদ্ধতা, অর্থাৎ সমস্ত জাতিকে মিলিয়ে নিয়ে একসাথে বেঁচে থাকা। জাতি বিদ্বেষ বিরোধ। কোন রকম ভাবেই কবি জাতি বিদ্বেষ পছন্দ করেন না। সর্বধর্মকে প্রাধান্য দেওয়া, কবি যেটা এই কবিতার মধ্য দিয়ে দেখিয়েছেন। এবং সর্বশেষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে
ভারত মায়ের অখণ্ডতা বজায় রাখা। যদিও বা এই বার্তাটা আজকের দিনে বর্তায় না, কারণ ভারত তো ভেঙে ভাগ হয়ে গিয়েছে। তবে আজকের দিনে এইটার সাথে যেই কথাটা বর্তায় সেটা হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকের ভারত মায়ের স্বাধীনতাকে বজায় রাখা। একটু নোট ডাউন করে নেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। যদি আমার আলোচনা বিশ্লেষণ ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আমাদের পাশে থেকে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে আগামী দিনের ক্লাসগুলো যাতে সহজেই পেতে পারো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।